জি স্যার, রেকর্ডিং স্টার্ট করছি। করছেন? ওকে, লেট স্টার্ট। আমার এখানে আমি রেকর্ড করে এটা। ওকে, লেট স্টার্ট। আপনার যিনি রেকর্ড করতেছেন সে আপনার তার দায়িত্ব হলো এই রেকর্ডিংটা আপনার ইতে দিয়ে দিবেন, ক্লাসরুমে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? আমি ফোল্ডার দিয়ে দিব। ওকে, লেট স্টার্ট। আর লাস্ট ক্লাসে আমরা একটা এই চ্যাপ্টার নাম্বার 3টা আমরা ডিসকাস করেছি, অ্যাডজাস্টিং দ্য অ্যাকাউন্টস। সো অনেকে ছিলেন আবার অনেকে ছিলেন না, বুঝতে পারছেন? সো আমি এখন যেটা করব সেটা প্রথম থেকেই শুরু করব, বাট প্রথম দিকে আমি একটু স্পিডে যাব, তারপরে আমি একটু ধীরে ধীরে পড়াবো। বুঝতে পারছেন? যেহেতু আমি লাস্ট ক্লাসে এটা আমি ডিসকাস করে ফেলছি অলরেডি অনেকখানি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম টাইম পিরিয়ড অ্যাজাম্পশন। কেউ কি বলতে পারবেন টাইম পিরিয়ড অ্যাজাম্পশনটা কি? লাস্ট ক্লাসে যারা ছিলেন। নো? ওকে, স্যার একটা বিজনেস যখন শুরু করে সেটা হচ্ছে তারা এটা ভেবে শুরু করে যে এটা ইনফিনিট টাইম পর্যন্ত চলবে, রাইট। আর এটাই মেবি টাইম পিরিয়ড ছিল। না, ওইটা হলো কেবল ইনফিনিটিভ টাইম পর্যন্ত চলবে, এটা একটা গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন। আর ওই ইনফিনিটিভ টাইমটাকে আমরা যখন আর্টিফিশিয়াল টাইম পিরিয়ডে ভাগ করব ওইটাকে বলবো টাইম পিরিয়ড অ্যাজাম্পশন। বুঝতে পারছেন? জি স্যার। এই যে দেখেন, আর্টিফিশিয়াল টাইম পিরিয়ডে যখন এটাকে ভাগ করা হবে, আর্টিফিশিয়াল টাইম পিরিয়ড মানে হলো এই যে মান্থলি হতে পারে, কোয়ার্টারলি হতে পারে, ইয়ারলি হতে পারে, হাফ ইয়ারলি হতে পারে। এটা আপনার নিজস্ব প্রয়োজনে, বিজনেসের নিজস্ব প্রয়োজনে এটাকে ভাগ করবে। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল টাইম পিরিয়ড। ওকে, আর নরমালি 1 বছরকে বলা হয় ফিসকাল ইয়ার। তারপরে আপনারা বলেন তো, আমরা অ্যাকাউন্টিং এ কোন মেথডটা ইউজ করি? অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং নাকি ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং? আমাদের অ্যাকাউন্টিং এ স্যার অ্যাক্রুয়াল বেসিস। রাইট, ভেরি গুড। অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, যেখানে যেটাকে বলা হয় বকেয়া ধারণা নীতি। এই বকেয়া ধারণা নীতিতে বলা হয় আমাদের ক্যাশ ট্রানজাকশন হলেও তো রেকর্ড করবই, আর যদি ক্যাশে যদি ট্রানজাকশন নাও হয় তাহলে ওইটা আমাদের রেকর্ড করতে হবে, তাই না? এটা হলো অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। আর আমরা ক্যাশ বেসিস গ্যাপ হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যেখানে আমাদের বলা হচ্ছে যে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং ফলো করতে। কারণ ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং মিসলিডিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং যেটা করে মিসলিড করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে মিসলিড করে, মানে অ্যাকুরেটলি প্রেজেন্ট করে না। দ্যাটস ওয়াই আমরা যেটা করব অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। ওকে, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, এটা কাকে, এটা এই প্রিন্সিপাল কাকে বলে বলেন তো? এটা কারো কোনো ধারণা আছে? রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, আমাদের দুইটা প্রিন্সিপাল আছে, একটা হলো রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, একটা হলো ম্যাচিং প্রিন্সিপাল। বুঝতে পারছেন? হ্যাঁ, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালটা কি কেউ কি বলতে পারবেন? নো আইডিয়া? আচ্ছা, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপালটা হলো আপনার রেভিনিউ মাস্ট বি রিকগনাইজড ইন দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড ইন হুইচ ইট ইজ আর্নড, নট জাস্ট হোয়েন মানি ইজ এক্সচেঞ্জড। মানে যখনই আয়, রেভিনিউ তখনই রিকগনাইজ করব যখন আয়টা আর্ন হবে বা অর্জিত হবে। যখন আয়টা অর্জিত হবে তখনই আমরা এটা রেভিনিউ হিসাবে রিকগনাইজ করব। শুধুমাত্র মানি এক্সচেঞ্জ হইলেই যে এটা রেভিনিউ হবে তা না। মানে ট্রানজাকশন হয়ে গেছে, আপনি টাকা পান আর না পান, আপনার আয় হয়ে গেছে, তাহলে এটা আমি কি করব, রেভিনিউ হিসাবে আমরা এটা ট্রিট করব। সে ফর এক্সাম্পল, মনে করেন ধারে পণ্য বিক্রয় করা হয়েছে, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমাকে অ্যাকাউন্টস রিসিভেবল বা এইটাকে দিয়ে আমাকে এই রেভিনিউটা রিকগনাইজ করতে হবে, টাকা পাই আর না পাই। আবার যদি আপনি অগ্রিম টাকা রিসিভ করে রাখেন কোনো আয়ের এগেনস্টে, তাহলেও মানে কোনো সার্ভিস প্রোভাইড করবেন ভবিষ্যতে, তাহলে এটা রেভিনিউ হিসেবে ট্রিট করা হবে না, এটা লায়াবিলিটি হিসেবে ট্রিট করা হবে। তার মানে রেভিনিউ হলো সেটাই, যেটা হলো আপনি যখনই আপনার আয়টা আপনি যখনই আপনি কি করবেন, আপনি ওই আয়টা অর্জিত হবে, আর্ন হবে, তখনই এটাকে আমরা আয় হিসাবে রিকগনাইজ করব। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার।
ওকে, জি ম্যাচিং স্যার ম্যাচিং প্রিন্সিপাল কি? ম্যাচিং প্রিন্সিপাল হলো আপনার এক্সপেন্স বা আপনার খরচের একটা নীতি, যেটা কি করব আমরা, যেই মাসে যখন যতটুকু আয় হবে ওই আয়ের এগেনস্টে যে ব্যয়টা হবে সেটা আমরা ওই আয়ের সাথে ওই ব্যয়টা ম্যাচ করে ফেলবো। তার মানে আমরা যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করব তখন আমাদের কি করতে হবে, মনে করেন এক মাসে যতটুকু আয় হয়েছে, যতটুকু আয় অর্জিত হয়েছে ওই আয় করতে যেইটুকু আমার ব্যয় হয়েছে ঠিক ততটুকুই আমি কি করব, ব্যয় হিসাবে এখানে আমরা ম্যাচ করব। এটাকে বলা হয় ম্যাচিং প্রিন্সিপাল। আমি আবার বলতেছি, আমি ততটুকুই আমি ব্যয় হিসাবে রেকগনাইজ করব যতটুকু আমি আয় করেছি। সে ফর এক্সাম্পল, আপনি এক্সাম্পল দিলে জিনিসটা আর বুঝতে পারবেন। মনে করেন আপনার আয় হয়েছে, এক মাসে আয় হয়েছে সে ফর এক্সাম্পল আপনার 10,000 টাকা, আর ওই মাসের ওই 10,000 টাকা আয় করতে যত টাকা আপনার ব্যয় হয়েছে সেটা আমরা ওই আয়ের সাথে এই ব্যয়টা ম্যাচ করব। ম্যাচ করব মানে হলো ওই আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে আমি প্রফিট এন্ড লস বের করব। এখন আমি দেখেন, মনে করেন প্রিপেইড ইন্স্যুরেন্স একটা, আমি যখন ইন্স্যুরেন্সের টাকাটা আমি একসাথে 12 মাসের টাকাটা আমি যখন একবারে দিয়ে দিব, তখন আমি মনে করেন 12 মাসে আমি 12,000 টাকা পেমেন্ট করে দিছি ইন্স্যুরেন্স পাবো। তখন তাহলে কি ওই 12,000 টাকা কি আমি ওই এক মাসের আয় থেকে এটা বাদ দিব? না স্যার, স্যার দেব আমার না। আর কি ওই 3 মাসে ব্যয় হয়েছে আর কি ওই 3 মাসের আয়ের টাকা যা কি স্যার দিয়ে লাভ লস হিসাব করব স্যার। রাইট, তার মানে হলো আমি হলো ওই যে এক মাস পরে যদি আমি ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, তাহলে 12 মাসে যদি 12,000 টাকা যদি আপনার ইন্স্যুরেন্স পেমেন্ট হয়, তাহলে আমি এক মাসের জন্য আমার কত, 1,000 টাকা, তাহলে আমি খরচ হিসেবে দেখাবো 1,000 টাকা, নট 12,000 টাকা। 12,000 টাকা আমি পেমেন্ট করেছি, কিন্তু এটার বেনিফিটটা আমি আবার ভবিষ্যতে পাবো, এটা আমার একটা সম্পত্তি। কিন্তু আমি সো এই এক মাসের জন্য আমি 1,000 টাকা, 2 মাস পরে আমি খরচ হিসেবে দেখাবো 2,000 টাকা। এরকম 12 মাস খরচ করার পরে আমার 12 মাসের খরচটাই দেখাইতে হবে, পুরা এক মাসে আমি 12,000 টাকা খরচটা দেখাইতে পারবো না। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এরকম শুধু এটা ব্যয়ের জন্য, এটা শুধু ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে না, এটা হইতে পারে আপনার কোনো রেন্ট এক্সপেন্স, আপনি আপনার ভাড়া আপনি অগ্রিম দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে হইতে পারে, বা আপনি মনে করেন স্যালারি কাউকে অগ্রিম দিয়ে দিয়েছেন কোনো এমপ্লয়িকে, সেক্ষেত্রেও হতে পারে। মোট কথা এটা ব্যয়ের যেই টাকা অতটুকু, মানে আমার ওই এক মাসে আয় করা যাবে। আবার আয়টা এক মাসে কোনটা করব, যেটা আমি ভবিষ্যতে সার্ভিস দিব সেটা কিন্তু আমার আয় হিসেবে কাউন্ট করতে হবে না, পারবো না। আমি যেটা আয় আমি কি সার্ভিস দিয়ে দিছি শুধুমাত্র, সেটাই আমি আয় হিসাবে দেখবো। ওই আয়টার জন্য আমার ঠিক যতটুকু ব্যয় হয়েছে সেটা আমি ওই আয়ের সাথে ব্যয়টা ম্যাচ করব, সেটার নামই হলো ম্যাচিং প্রিন্সিপাল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার ওকে। তারপরে গ্যাপের সাথে আমাদের দুইটা রিলেশনশিপ, টাইম পিরিয়ড অ্যাজাম্পশনের দুইটা প্রিন্সিপাল আছে। একটা হলো রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি। রেভিনিউ রিকগনাইজ ইন দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড ইন হুইচ ইট ইজ আর্ন। আমরা রেভিনিউ তখনই আমরা ওই অ্যাকাউন্টিং পিরিয়ডেই আমরা রিকগনাইজ করব যখন এটা অর্জিত হবে। আর এক্সপেন্স ম্যাচ উইথ রেভিনিউ ইন দ্য সেম পিরিয়ড হোয়েন এফোর্টস আর এক্সপেন্ডেড টু জেনারেট রেভিনিউ। তার মানে কি, আমরা এক্সপেন্স তখনই ম্যাচ করব যখন ওই রেভিনিউ আনার জন্য যতটুকু আমি এফোর্ট, বা এফোর্ট এখানে এক্সপেন্স, এফোর্ট দিতে হয়েছে ওই রেভিনিউ আনার জন্য, আমি যতটুকু এফোর্ট বা এক্সপেন্স করেছি সেটাই আমি কি করব, ম্যাচিং করব। এটা হলো ম্যাচিং প্রিন্সিপাল। ওকে, এইটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই না? জি স্যার। ওকে, তাহলে চলে আসেন আমাদের, এখন আমরা চলে আসবো অ্যাডজাস্টমেন্টটা আসলে কিভাবে করব। অ্যাডজাস্টমেন্টটা আমরা এখন কিভাবে করব। এট ফার্স্ট অ্যাডজাস্টমেন্টকে আমাকে দেখতে হবে 31 জনের পার্টিসিপেন্ট। ওকে, এট ফার্স্ট আমাদের দেখতে হবে অ্যাডজাস্টমেন্ট আসলে কয় প্রকার, সরি অ্যাডজাস্টমেন্টটা আসলে কেন দরকার। অ্যাডজাস্টমেন্ট কেন দরকার? অ্যাডজাস্টিং এন্ট্রিজ আর মেড ইন অর্ডার টু, অ্যাডজাস্টমেন্ট কেন দরকার? রেভিনিউ টু বি রেকর্ডেড ইন দ্য পিরিয়ড ইন হুইচ দে আর আর্ন, মানে রেভিনিউ যেই পিরিয়ডে যতটুকু আয় হয়েছে সেইটুকুই আমি কি করতে হবে, রেকর্ড করতে হবে। আমি আয় ওই পিরিয়ডের আয় যদি না হয়ে থাকে তাহলে এটা আমি এখানে এক্সক্লুড করে দেব। এক্সক্লুড করে দেবো, মনে করেন আপনি ডিসেম্বরে 31 তারিখে আপনি আপনার ইনকাম স্টেটমেন্ট তৈরি করবেন বা আয় বা আপনার লাভ ক্ষতি আপনি নির্ধারণ করবেন। 31 তারিখে একটা ট্রানজাকশন হয়েছে যেটা ওই টাকাটা আপনি অগ্রিম পেয়েছেন, কিন্তু এটা সার্ভিসটা দিবেন আপনি আগামী বছর, তাহলে কি ওইটাকে আমি আয় হিসাবে কাউন্ট করব? জি স্যার কেন কাউন্ট করব? এটা তো আমি তো ওকে আমি সার্ভিস দেই নাই, এখন খালি অগ্রিম টাকাটা নিয়ে নিছি। টাকা তো আসছে না।
আবার একই তো জায়গায় চলে গেলেন, টাকা আসুক আর না আসুক, টাকার সাথে আমাদের অ্যাডজাস্টমেন্টিং তো তাই দিব যে আমি তো এখনো সার্ভিস দেই নাই কিন্তু আমি টাকাটা পেয়ে গেছি, সরি টাকাটা পেয়ে গেছি, কিন্তু টাকা পেয়ে গেলেই যেটা আয় হবে তা না, আমি যখন সার্ভিসটা আমি প্রোভাইড করব তখন এটা আয় হিসাবে গণ্য হবে। জি তার আগে স্যার। হবে না। তার আগে এটা লায়াবিলিটিস হবে, আর্ন সার্ভিস রেভিনিউ, আর্ন হবে, সার্ভিস লায়াবিলিটিস হবে। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে এটা আমরা এক্সক্লুড হবে, এখানে আয় হিসেবে কাউন্ট করা হবে না। আবার যদি আপনি সার্ভিস দিয়ে দিবেন কিন্তু টাকা পান নাই, মানে পরবর্তী একটা ডেটে টাকাটা পাবেন, তাহলে কিন্তু এটা আপনার আয় হিসাবে কাউন্ট করতে হবে। টাকা পাইনি কিন্তু আমি তো সার্ভিস দিয়ে দিছি, ওই যে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট করেছি আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করেছি না? জি স্যার, ওইটা আয় হবে। সার্ভিস রেভিনিউ ক্রেডিট করা মানে এটা আয় হয়ে গেছে, তার মানে হলো এটাকে আমি আয় হিসাবে গণ্য করব। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন দেখেন এক্সপেন্স টু বি রিকগনাইজড ইন দ্য পিরিয়ড ইন হুইচ দে আর ইনকার্ড। এক্সপেন্স তখনই রিকগনাইজ করতে হবে যখন এই এক্সপেন্সটা ইনকার্ড, মানে এটা আপনার কি খরচটা সম্পাদিত হয়ে গেছে অলরেডি। তার মানে হলো আপনি খরচ যেইটুকু খরচ করেছেন, মনে করেন আপনি একজনের এমপ্লয়ির টাকা আপনি 1 মাসের সার্ভিস দিয়ে দিচ্ছেন, কিন্তু যে কোনো কারণে হোক তাকে আপনি টাকাটা পেমেন্ট করতে পারেন নাই, পরবর্তী একটা ডেটে টাকাটা দিবেন, তাহলে এটা কি আপনার খরচ হিসেবে ট্রিট হবে? স্যার একটু আবার বলবেন? না মনে স্যার। করেন আপনার আপনার একটা বিজনেসের একজন এমপ্লয়ি বা একটা কর্মচারী আছে, সে মনে করেন জানুয়ারি 1 তারিখ থেকে আপনার জানুয়ারি 31 তারিখ পর্যন্ত আপনি সার্ভিস দিয়ে দিছে, কিন্তু আপনি জানুয়ারি 31 তারিখে তার ওই 1 মাসের টাকাটা আপনার দিয়ে দেওয়ার কথা, কিন্তু আপনি যে কোনো কারণে জানুয়ারি 31 তারিখে টাকাটা পেমেন্ট করতে পারেন নাই, আপনার টাকাটা দিতে হবে মনে করেন ফেব্রুয়ারি কোনো একটা ডেটে দিবেন। তখন আমি জানুয়ারি 31 তারিখে আমি যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করব বা লাভ ক্ষতি বাই করব, তখন কি এটা খরচ হিসাবে ট্রিট হবে কিনা আমি সেটা বলতেছি। না স্যার, হবে না। কেন হবে না? কারণ স্যার স্যার এটা হবে। সম্পাদিত হয় নাই। এই যে সম্পাদিত হয় নাই, আপনাকে কে বললো? আমি তো ম্যাচিং প্রিন্সিপাল কেন বললাম, ম্যাচিং প্রিন্সিপাল এই জন্যই বলছে যে আপনি তো ওই স্যার ওই মাসের মাসেই তো স্যার খরচটা হয়ে গেছে স্যার। হ্যাঁ ওই তাহলে মাসের তো হবে। সার্ভিস তো আপনি দিয়ে দিছেন, তাহলে আপনি সার্ভিস পেয়ে গেছেন, সরি সার্ভিসটা পেয়ে গেছেন, টাকা দেন নাই, কিন্তু টাকা দেন নাই বলে কি আপনি এটা খরচ হিসেবে ট্রিট করতে হবে না? খরচ তো হয়ে গেল, আপনি তো সার্ভিস নিয়ে নিছেন, তাহলে এটাকে কি করতে হবে? এটা তো দিতে হবে পরে, এর জন্য স্যার এটা খরচ হিসেবে অ্যাড হবে। হ্যাঁ খরচ হিসেবে অ্যাড হবে, আমার একটা লায়াবিলিটিস হবে, স্যালারিজ পেয়েবল নামে একটা লায়াবিলিটিস হবে, কারণ আমি টাকাটা দেইনি, তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট, এটা আমরা পরবর্তীতে দেখবো অ্যাডজাস্টমেন্ট যখন করবো। বুঝতে পারছেন? তার মানে এটা আমার কি হিসাবে যাবে, তাহলে এটা আমার খরচ হিসাবে ট্রিট হয়ে যাবে। আবার আবার আরেকটা সিনারিও যদি বলি, যে আপনি অগ্রিম টাকা দিচ্ছেন, ভাড়া সরি খরচের টাকা আপনি অগ্রিম দিচ্ছেন, সে ফর এক্সাম্পল এটা ইন্স্যুরেন্স হতে পারে, এটা হতে পারে আপনার দোকানের ভাড়া হতে পারে বা অফিসের ভাড়া হতে পারে। আপনি মনে করেন একটা ইন্স্যুরেন্সের কথাই বলি আমি, আপনি ইন্স্যুরেন্সের টাকা আপনি অগ্রিম 1 বছরের টাকা আপনি অগ্রিম দিয়ে দিচ্ছেন, যেটা আপনি আগামী 1 বছর পর্যন্ত আপনি এটা সুবিধা পাবেন। আপনি 1 মাস পরেই আপনি কি করবেন, আপনার ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে, মানে আপনি লাভ ক্ষতি হয়েছে কিনা আপনি জানতে চাচ্ছেন, তখন আপনি খরচ হিসেবে কত দেখাবেন? আপনি 12,000 টাকা পেমেন্ট করছেন, স্যার না, আমি 1 মাসেরটা দেখাবো স্যার, ওই যেই মাসের আমি তৈরি করবো স্যার। তার মানে 1,000 টাকা দেখাইতে হবে খরচ ইন্স্যুরেন্স, তাই না? জি স্যার। জি স্যার। তার স্যার আমি মানে যদি ইয়ারের হিসেব করি ইন্স্যুরেন্স, তখন স্যার আমি কি পুরো আর কি বছরটা দেখাবো। রাইট, ভেরি গুড ভেরি গুড, এই তো বুঝতে পারছেন। তার মানে হলো এই জন্য আমাদের অ্যাডজাস্টমেন্টটা দরকার। বুঝতে পারছেন অ্যাডজাস্টমেন্ট কেন দরকার? তো অ্যাডজাস্টমেন্টটা এই দরকার, মনে করেন আমি 1 বছরের জন্য আমি মনে করেন আমার এটা চালানো হচ্ছে, কিন্তু আমি 1 মাস পরে আমি জানতে চাচ্ছি আমার কত প্রফিট বা লস হয়েছে, তখন আমার ওই 1 বছরের টাকা তো আমি অনেক এখানে অগ্রিম আছে, বকেয়া আছে, কোনটা আপনার লায়াবিলিটি, আবার যখন ওটা পুরোটা সার্ভিস দিয়ে দিছি, কোনটা এখনো সার্ভিস দেই নেই, তো ওগুলা ক্যালকুলেশন করে আবার ওই 1 মাসের ভিতরে কত টাকা আমার অ্যাকচুয়াল আয় হয়েছে, ওই 1 মাসে কত টাকা অ্যাকচুয়াল এক্সপেন্স হয়েছে, সেটাকে আমি যদি নির্ধারণ করব, সেই জন্য আমাদের অ্যাডজাস্টমেন্টটা দরকার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে ওকে, এখন দেখেন আমাদের আমরা দেখবো কি বলছে, অ্যাডজাস্টিং এন্ট্রি রিকোয়ার্স ইচ টাইম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার্ড। তার মানে কি, যখনই আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন তখনই আপনাদের অ্যাডজাস্টমেন্ট দরকার হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কারো ধারণা আছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কারো ধারণা আছে?
না স্যার স্যার ব্যবসার আগে স্যার কোন রকমের ডকুমেন্ট লাগে স্যার, অফিসিয়াল কাজ এরকম কিছু স্যার? আচ্ছা আমি বলতেছি তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলো প্রত্যেকটা কোম্পানি আপনার প্রতিষ্ঠানই আপনার একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রতি বছর বছর আমাদের দেশ অনুযায়ী মানে এটা অ্যানুয়ালি বের করতে হয়, বুঝতে পারছেন? কি ওইখানে আপনার 5টা আপনার এলিমেন্টস আছে, উপাদান আছে। কি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? একটা হলো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে কি করা হয়? এখানে আমরা যে লাভ ক্ষতি বের করি, লাভ ক্ষতি বের করে হলো আয় থেকে সব ব্যয় বাদ দিয়ে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করি, মানে আমরা একটা প্রতিষ্ঠানে কত লাভ বা লস হয়েছে সেটা আমরা বের করি ইনকাম স্টেটমেন্ট দেখে। এটা হলো 1 নম্বর কম্পোনেন্ট। আর একটা হলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আর কিছুই নয়, যে আমরা ইকুয়েশন করেছি না A = L + OE, ওইটাই আমরা ওই দিনের জন্য আমার কত টাকা অ্যাসেট আছে, কত টাকা লায়াবিলিটিস আছে এবং কত টাকা ওনার সিকিউরিটি আছে, সেই পজিশনটা আমরা দেখব বাই প্রিপেয়ারিং ব্যালেন্স শিট। আর একটা আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখানে আমরা দেখি আমার কত টাকা ক্যাশ ইন হয়েছে, কত টাকা আউট হয়েছে এবং লাস্টে আমার কত টাকা ক্যাশ ইন হ্যান্ড আছে সেটা বের করব আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দ্বারা বের করি। আর একটা আছে আপনার ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, মানে ওনার সিকিউরিটি আমরা মালিক বিজনেস থেকে কত টাকা পাবে সেটার একটা স্টেটমেন্ট করা হয়। তো এইটাকে বলা হয় ব্যালেন্স শিট। সরি, ব্যালেন্স শিটের 4টা কম্পোনেন্ট। একটা হলো আপনার ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ওনার সিকিউরিটি। আর একটা হলো আপনার কি বলা হয় নোটস এন্ড ডিসক্লোজার। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো বলছি 4টা। একটা হলো নোটস এন্ড ডিসক্লোজার, মানে কিছু নোট দিতে হয় আমার ওই বিজনেস ওই সময় যদি কোনো স্পেশাল কোনো ইভেন্টস বা সারকামস্টেন্স সিচুয়েশন বা ইনকার হয় তাহলে আমরা এটা এক্সপ্লেন করে দেব। আমি কোন পদ্ধতিতে আমার এই ডেপ্রিসিয়েশন চার্জ করেছি সেসব আমরা ওই নোটস এন্ড ডিসক্লোজারে আমরা বলে দিই। সো এইটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে প্রতিটা কোম্পানি কি করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে, এটা ম্যান্ডেটরি। কারণ যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি না করা হয় প্রতিটা কোম্পানি কি করা হয়, অডিট করা হয়। এটা হলো আপনার সরকার থেকে একদম আপনার ম্যান্ডেটরি মানে করতেই হবে। অডিটররা যখন অডিট করবে তখন দেখবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড বা রুলস বা প্রিন্সিপাল অনুযায়ী করা হয়েছে কিনা, বুঝতে পারছেন? ওরা দেখে একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টটা আবার ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যে আপনাদের পড়ানো হয়েছে না ইউজার্স অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাদেরকে আবার এটা সার্কুলেট করতে হয় এবং তারা ওইটা দেখে ওই কোম্পানি সম্পর্কে ডিসিশন নিবে, বুঝতে পারছেন? সেই জন্য এইগুলো হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমরা দেখবো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা অ্যাডজাস্টমেন্ট করার পরেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিভাবে প্রিপেয়ার করতে হয় এটা আমরা দেখবো, বুঝতে পারছেন? সো এটা একটু ওয়েট করেন, 1টা 2টা ক্লাস পরেই আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্বন্ধে একদম একটা ভালো আইডিয়া চলে আসবে, বুঝতে পারছেন? জি স্যার। এখন শুধু মনে রাখতে হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করলেই আপনাকে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন দেখেন আমরা এখন টাইপস অফ অ্যাডজাস্টিং এন্ট্রি বা ক্লাসিফিকেশন অফ অ্যাডজাস্টিং এন্ট্রি দেখবো। মানে অ্যাডজাস্টিং এন্ট্রি কয় প্রকার বা এটার ব্রড যে ক্লাসিফিকেশন সেটা ফার্স্ট দেখতে যাব। নরমালি অ্যাডজাস্টিং এন্ট্রি হলো 2 টাইপস। there are 2 types of adjusting entries. One is called prepayments. Prepayments মানে কি বলেন তো? prepayments স্যার পূর্বে আর কি কোনো পেমেন্ট করে দেওয়া এরকম? রাইট, পূর্বে পেমেন্ট মানে এটাকে আমরা বলবো অগ্রিম। এটা কি? অগ্রিম। আর অ্যাকুরালস মানে কি বলেন তো? অ্যাকুরালস মানে কি? মানে স্যার যখন এটা তখনই পেয়ে যাওয়া বা খরচ করা। না, অ্যাকুরালস মানে হলো বকেয়া। অ্যাকুরালস মানে কি? বকেয়া। বকেয়া স্যার এটা কি পোস্টের মতো আর কি, পোস্ট পেমেন্ট এরকম কিছু? পোস্ট পেড? না না না, পোস্ট না, প্রিপেমেন্ট যেটা বলতেছেন, যেটা প্রিপেমেন্টের উল্টা এটা হলো অগ্রিম আর এটা হলো বকেয়া। বকেয়া থাকে না একটা বিজনেসে, দেখেন আপনি হয়তো যে বলেন না আপনার বেতনের বকেয়া থাকতে পারে, ভাড়া বকেয়া থাকতে পারে, খরচের বকেয়া থাকতে পারে না, আবার আপনার আয়েরও বকেয়া থাকতে পারে। আপনি সার্ভিস দিয়ে দিয়েছেন, আপনি টাকা পান নাই, তাহলে আপনার এটা বকেয়া আয় না এটা? জি স্যার বুঝতে পারছি। তার মানে হলো আপনি বকেয়া হলো আপনার অন অ্যাকাউন্টে আমরা করেছি না, অন অ্যাকাউন্টে আপনি কি টাকা সার্ভিসও দিতে পারেন, আবার অথবা অন অ্যাকাউন্টে আপনার কোনো একটা খরচ হয়ে গেছে, ফর এক্সাম্পল আপনি সাপ্লাইস কিনেছেন অন অ্যাকাউন্টে, টাকাটা পরবর্তী টাইমে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাকাউন্টস রিসিভেবল এগুলো। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, এটা হলো বকেয়া। আর হলো প্রিপেমেন্ট হলো আপনি যেটা অগ্রিম পরিশোধ করে দিচ্ছেন, বুঝতে পারছেন? অগ্রিম পরিশোধ করেছেন বা পে করেছেন। তাহলে এই দুইটা আমাদের ব্রড ক্লাসিফিকেশন, একটা হলো প্রিপেমেন্ট, একটা হলো অ্যাকুরালস, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, প্রিপেমেন্টস আবার 2 টাইপের। প্রিপেমেন্টস আবার হলো 2 টাইপস অগ্রিম। কিরকম? একটা হলো
ব্যয়ের অগ্রিম, দ্যাট মিনস প্রিপেইড এক্সপেন্স, আর একটা হলো আয়ের অগ্রিম। তাহলে প্রিপেমেন্টস কয় প্রকার? দুই প্রকার, একটা হলো ব্যয়ের অগ্রিম আর একটা হলো আয়ের অগ্রিম। বুঝতে পারছেন? আবার অ্যাকুরাস বা আপনার বকেয়াও দুই প্রকার, একটা হলো আয়ের বকেয়া আর একটা হলো খরচের বকেয়া। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে কি বললাম, প্রিপেমেন্টস বা অগ্রিম দুই প্রকার, একটা হলো খরচের অগ্রিম আর একটা হলো আপনার আয়ের অগ্রিম। বকেয়াও দুই প্রকার, আমরা বলতে পারি বকেয়া, যেমন খরচের অগ্রিম যেরকম আছে, খরচের বকেয়াও আছে। যেমন আয়ের অগ্রিম যেমন আছে, আয়ের বকেয়াও তেমন আছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমাকে বলেন প্রিপেমেন্টস আমরা কি বললাম? প্রিপেইড এক্সপেন্সেস এন্ড আর্ন রেভিনিউ যেটা বলতেছি, মানে এই যে আপনার আয়ের যে অগ্রিম ওটাকে বলা হয় আর্ন রেভিনিউ। আয়ের অগ্রিমকে বলা হয় আর্ন রেভিনিউ, আর ব্যয়ের অগ্রিমকে বলা হয় প্রিপেইড এক্সপেন্সেস। বুঝতে পারছেন? যে কোনো এটা খরচ হইতে পারে, খরচটা যদি আপনি প্রিপেইড করে দেন, মানে অগ্রিম পরিশোধ করে দেন, তাহলে আপনার এটা খরচের অগ্রিম। আর যদি আয় আপনি অগ্রিম পেয়ে যান, তাহলে ওটাকে বলবো আমরা আর্ন রেভিনিউ। এখন যেমন প্রিপেড এক্সপেন্সেস হতে পারে, আপনার ইন্স্যুরেন্স হতে পারে, আপনার রেন্ট হইতে পারে, আপনার কি হইতে পারে, আপনার অ্যাডভার্টাইজমেন্টের টাকা আপনি অগ্রিম পরিশোধ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে ব্যয়ের অগ্রিম হলেই আমরা এটাকে বলবো প্রিপেড এক্সপেন্স। আর যদি আমি আয় অগ্রিম পেয়ে যাই, তাহলে ওটাকে কি বলবো? আর্ন রেভিনিউ। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন বলেন প্রিপেড এক্সপেন্স আমাদের বিজনেসের জন্য এটা অ্যাসেট, লায়াবিলিটি, এক্সপেন্স না রেভিনিউ হিসেবে কাউন্ট করব? প্রিপেড এক্সপেন্সটা বিজনেসের জন্য কি, এটাকে আমরা এটা আলোচনা করেছি, এটা আপনারা জানার কথা। আমরা যখন ইকুয়েশন করেছি তখন কথা বলছি, তারপরে আমরা যখন জার্নাল করেছি তখন এটা নিয়ে আলোচনা করেছি। স্যার এই অ্যাসেটে হবে কি? রাইট, এটা একটা অ্যাসেট, সম্পদ। এটা কি অ্যাকাউন্ট? একটা সম্পদ। বুঝতে পারছেন? যখন আপনি ব্যয়ের অগ্রিম ব্যয়ের টাকাটা আগেই পরিশোধ করে দিবেন, তখন এটা আপনাকে সম্পদ হিসেবে ট্রিট করতে হবে, অ্যাসেট। বুঝতে পারছেন? জি স্যার। আমার এখন বলেন আর্ন রেভিনিউ এইটা কি আমাদের বিজনেসের জন্য? এটা কি আমাদের অ্যাসেট, লায়াবিলিটিস, না শুধুমাত্র রেভিনিউ নাকি এক্সপেন্স হবে? আর্ন রেভিনিউ, হ্যাঁ Available হলে libraries for লায়াবিলিটিস, রাইট। তার মানে এটা মানে হলো আপনি সার্ভিস দেওয়ার আগে টাকাটা অগ্রিম পেয়ে গেছেন, এটাকে বলে আর্ন রেভিনিউ। বুঝতে পারছেন? তার মানে এটা লায়াবিলিটিস, মানে আয় পরিণত হয় নাই। তার মানে একটা অ্যাসেট আর একটা লায়াবিলিটিস। আবার অ্যাক্রুয়ালসের ক্ষেত্রে দেখেন অ্যাক্রুড রেভিনিউ, এইটা কি বলেন তো? এটা কি অ্যাসেট, লায়াবিলিটিস নাকি এক্সপেন্স না রেভিনিউ? স্যার রেভিনিউ। শুধুমাত্র রেভিনিউ? স্যার অ্যাসেটও তো হবে ক্যাশে। অ্যাসেট হবে, অ্যাক্রুড রেভিনিউটা হবে অ্যাসেট, বিকজ আপনি কি করেছেন, আপনার এটা আয়ের বকেয়া, আপনি সার্ভিস দিয়েছেন কিন্তু টাকা এখনো পান নাই, তার মানে টাকাটা পাবেন, তার মানে এটা আমাদের কি হবে? অ্যাসেট। যেমন আমরা অ্যাকাউন্টস রিসিভেবল করি না, যখন আমরা টাকা না পাওয়ার পরে এগেইনস্টে আমরা কি করি? রিসিভেবল করি না? জি স্যার। অ্যাকাউন্টস রিসিভেবল সেটা অ্যাসেট। আর অ্যাক্রুড এক্সপেন্স এটা কি বলেন তো? স্যার লায়াবিলিটিস। রাইট, ভেরি গুড, লায়াবিলিটিস। তার মানে অ্যাক্রুড এক্সপেন্স লায়াবিলিটিস মানে হলো আপনি সার্ভিস নিয়ে নিছেন কিন্তু এটা টাকাটা পরিশোধ করেন নাই। সে ফর এক্সাম্পল আপনি কি করেছেন, আপনি সাপ্লাইজ কিনেছেন কিন্তু টাকাটা আপনি বলছেন পরবর্তী একটা ডেটে দিবেন, তাহলে এটা আপনি কি লায়াবিলিটিস অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে এটাকে টাকাটা পেমেন্ট করতে হবে, দ্যাটস হোয়াই এটা আপনার লায়াবিলিটিস। দেখেন এখানে একটা অ্যাসেট, প্রিপেড এক্সপেন্স একটা অ্যাসেট, এটা তার উল্টা, এটা লায়াবিলিটিস। আর অ্যাক্রুড রেভিনিউ এটা অ্যাসেট, আর এটা অ্যাক্রুড এক্সপেন্স তার উল্টা, এটা লায়াবিলিটিস। তাহলে এই অ্যাসেট, লায়াবিলিটি, অ্যাসেট, লায়াবিলিটিস। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, প্রিপেড এক্সপেন্সেস কি বলছে? প্রিপেমেন্টস মানে প্রথম যেটা আমাদের অগ্রিম যেটা ছিল সেটা
প্রিপেমেন্টস এর ভিতরে একটা হলো কি বলছিলাম আমরা, প্রিপেইড এক্সপেন্সেস, যেটা আমাদের সম্পত্তি। এক্সপেন্স পেইড ইন ক্যাশ রেকর্ডেড অ্যাজ অ্যাসেট বিফোর ইউজড অর কনজিউম, যেটা আমি আপনাদের একটু আগে বললাম যে আপনার এই প্রিপেইড এক্সপেন্সটা কি একটা পেইড ইন ক্যাশ, আপনি টাকাটা আগেই অগ্রিম দিয়ে দিবেন, এটা আমরা রেকর্ড করবে অ্যাজ এ অ্যাসেট হিসেবে রেকর্ড করব বিফোর ইউজড অর কনজিউম। তার মানে কি ওই অ্যাসেটটা আস্তে আস্তে কিন্তু খরচে পরিণত হবে। এই অ্যাসেটটা কিসে পরিণত হবে বলেন তো? খরচে খরচ। পড়বে। এক্সপেন্সটা মানে প্রিপেড এক্সপেন্সটা এই অ্যাসেটটা কিসে পরিণত হয়ে যাবে? এক্সপেন্সে পরিণত হবে। যেমন মনে করেন আপনি প্রিপেড ইন্স্যুরেন্স যে বললাম 12 মাসের জন্য দিয়ে দিয়েছিলেন 12,000 টাকা, 1 মাস পরে খরচ হিসেবে দেখাবো আমি 1,000 টাকা, 2 মাস পরে এরকম খরচ হিসেবে দেখাবো 1,000 টাকা, এরকম 12 মাস পরে আমাদের 12,000 টাকা খরচ হয়ে যাবে। প্রিপেড এক্সপেন্স নামে আর কোনো এক্সপেন্স থাকবে না, অ্যাসেটটা নিঃশেষ হয়ে যাবে। আবার আনআর্ন রেভিনিউ, এটা হলো প্রিপেমেন্টের ভিতরে, তার মানে হলো আপনি এটা হলো উল্টা, আপনি আয় এর অগ্রিমটা আপনি নিয়ে নিছেন, আয়ের অগ্রিম আপনি নিয়ে নিছেন, সার্ভিস দেন নাই, তাহলে ক্যাশ রিসিভ রেকর্ডেড অ্যাজ লায়াবিলিটিস বিফোর দ্য রেভিনিউ ইজ আর্ন। তার মানে কি আমি রেভিনিউ অর্জন মানে রেভিনিউ হওয়ার আগেই আমি যেটা কি করছি, এটাকে লায়াবিলিটি হিসেবে ট্রিট করব। কি হিসাবে লায়াবিলিটি? কেন? কারণ আমি সার্ভিস দেওয়ার আগেই আমি টাকাটা রিসিভ করে ফেলছি, আমি এখনো সার্ভিস দেইনি, যখন সার্ভিসটা দিব তখন এটা আমার কি হিসাবে কাউন্ট করা হবে? সার্ভিস দিলে এটা আয় হিসাবে কাউন্ট হবে। আর তার আগে আমরা এটা কি করব, তার আগে এটা আমাদের লায়াবিলিটি হিসেবে থাকবে। তার মানে একটা অ্যাসেটটা খরচে পরিণত হয়ে যাবে, আর এখানে দায়টা দ্যাট মিন্স লায়াবিলিটিসটা কিসে পরিণত হয়ে যাবে? আয়ে পরিণত হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। তারপরে দেখেন অ্যাকুরালস বা বকেয়া, এটা কি বলছে? অ্যাক্রুড রেভিনিউস বা বকেয়া আয়, রেভিনিউস আর্ন বাট নট ইয়েট রিসিভ ইন ক্যাশ অর রেকর্ডেড। তার মানে কি রেভিনিউ হয়ে গেছে কিন্তু আমি ক্যাশটা এখনো পাইনি, ক্যাশ এখনো আমি রিসিভ করিনি, মানে ক্যাশটা রিসিভ করব, তার মানে এটা আপনার একটা অ্যাসেট। পরবর্তী যখন আমি ক্যাশটা রিসিভ করব তার মানে এটা আপনার কি হবে? একটা অ্যাসেট হিসাবে কাউন্ট করা হবে। আর অ্যাক্রুড এক্সপেন্সটা কি? এক্সপেন্সেস ইনকার্ড, মানে খরচ হয়ে গেছে বাট নট ইয়েট পেইড ইন ক্যাশ, বাট এখনো আমরা ক্যাশটা পেইড করি নাই অর রেকর্ড ক্যাশ, মানে এখনো এক্সপেন্স হয়ে গেছে কিন্তু আমরা কি করি নাই, এখনো ক্যাশ কি করি নাই, পেইড করি নাই। সে ফর এক্সাম্পল আমি তো বললামই আপনাদের, যে কোনো খরচ আপনি বকেয়া হয়ে গেছে, আপনি বিজ্ঞাপন ব্যয় দিয়েছেন টাকাটা দেন নাই, বিজ্ঞাপন দিয়েছেন একটা নিউজ পেপারে, আপনি কি করেন নাই, টাকাটা পরিশোধ করেন নাই। যেহেতু টাকাটা পরিশোধ করেন নাই তাহলে আপনার ওইটা কি হবে, ওটা আমরা লায়াবিলিটি হিসেবে কি দিব? অ্যাকাউন্টস পেয়েবল নামে, তাই না? জি স্যার। তাহলে এটা হলো আপনার দুই প্রকারের আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। একটা হলো প্রিপেমেন্টের একটা হলো প্রিপেমেন্ট মানে অগ্রিম। অগ্রিম কয় প্রকার? দুই প্রকার, একটা ব্যয়ের অগ্রিম, আয়ের অগ্রিম। ব্যয়ের অগ্রিম হলো অ্যাসেট, আয়ের অগ্রিম হলো দায় বা লায়াবিলিটিস। আর হলো আপনার অ্যাকুরাস বা বকেয়াও দুই প্রকার, একটা হলো আয়ের বকেয়া যেটা আমাদের জন্য অ্যাসেট হবে, আর হলো ব্যয়ের বকেয়া যেটা আমাদের জন্য লায়াবিলিটিস হবে। বুঝতে পারছেন? জি স্যার। কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন। আমরা এখন এটা একটা ট্রায়াল ব্যালেন্স করে দেওয়া আছে, ক্যাশ এত টাকা, মনে করেন 31 তারিখে যে আমরা ধরি না জার্নাল লেজার পরে ট্রায়াল ব্যালেন্স করে দিচ্ছে। বুঝতে পারছেন? দ্য ট্রায়াল ব্যালেন্স ইজ দ্য স্টার্টিং প্লেস ফর অ্যাডজাস্টিং এন্ট্রি। সো আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিটা কখন করব? ট্রায়াল ব্যালেন্স করার পরে। এটা আমরা ফোর্থ স্টেপ। তার মানে আমরা জার্নাল, লেজার, তারপরে করেছি ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স করার পরেই আমাদের কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট। বুঝতে পারছেন? তাই কি বলছে? ট্রায়াল ব্যালেন্স ইজ দ্য স্টার্টিং প্লেস ফর অ্যাডজাস্টিং এন্ট্রিজ। বুঝতে পারছেন? জি স্যার। তার মানে আমাদের ট্রায়াল ব্যালেন্স থেকেই আমাদের অ্যাডজাস্টমেন্টটা শুরু হবে। প্রিপেমেন্টস দেখেন, দ্য ফার্স্ট ক্যাটাগরি অফ অ্যাডজাস্টিং এন্ট্রি ইজ প্রিপেমেন্টস। প্রথম আমাদের বললাম যে অগ্রিম, প্রথম আমাদের কি হবে? অগ্রিমটাই আমাদের প্রথম ক্যাটাগরি অফ অ্যাডজাস্টিং। রিকোয়ার্ড টু রেকর্ড রেভিনিউ আর্ন অ্যান্ড এক্সপেন্স ইনকার্ড। তার মানে কি? রেভিনিউ রেকর্ড রেভিনিউস অ্যান্ড আর্ন অ্যান্ড এক্সপেন্স ইনকার, অলসো এনশিওর দ্যাট অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি আর নট ওভারস্টেটেড। বুঝতে পারছেন? মানে অ্যাসেট আর লায়াবিলিটি যাতে ওভারস্টেটেড মানে এটা যেন বেশি দেখানো না হয়,
অ্যাসেট এন্ড লায়াবিলিটি যাতে বেশি দেখানো না হয়, যতটুকু অ্যাসেট আমি ঠিক ততটুকুই অ্যাসেট দেখাবো, যতটুকু লায়াবিলিটিস ঠিক ততটুকুই লায়াবিলিটিস দেখাবো, যাতে বেশি না দেখাতে পারি। The adjusting entry for prepayments increase an income statement account, decrease a balance sheet account. আচ্ছা আমি এটা আপনি বলতেছি এটা কি অ্যাডজাস্টিং এন্ট্রি ফর প্রিপেমেন্ট, যখন আমরা অ্যাডজাস্টিং দিয়ে দিব, তখন ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট মানে হলো ইনক্রিজ ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট, আমাকে অ্যাডজাস্টমেন্ট যেমন প্রিপেমেন্ট অগ্রিমের জন্য, সে ফর এক্সাম্পল অগ্রিম কি কি আছে, একটা হলো আমাদের ব্যয়ের অগ্রিম, তাই না? ব্যয়ের অগ্রিম যখন হবে তখন ওই অগ্রিমটা যখন আমাদের সময়টা শেষ হয়ে যাবে, অগ্রিম আমরা কিসে পরিণত হয়ে যাবে, খরচে পরিণত হয়ে যাবে না ব্যয়ের অগ্রিমটা? জি স্যার। হ্যাঁ, এই যে বলছে ইনক্রিজ এন্ড ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট। আবার আয়ের অগ্রিমটা আমার কি ছিল, লায়াবিলিটি ছিল না? জি স্যার। তাহলে আয়ের অগ্রিমটা আমার ছিল লায়াবিলিটিস, তখন আমি যখন আয়টা সার্ভিসটা দিয়ে দিব তখন ওই লায়াবিলিটিসটা বাড়বে না কমবে? কমবে। হ্যাঁ রাইট, এই জন্য বলছে ডিক্রিজ এ ব্যালেন্স শিট অ্যাকাউন্ট, মানে লায়াবিলিটিস কমে যাবে, আর অ্যাসেটটা কি যাবে, ইনক্রিজ দ্য ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট। ইনকাম স্টেটমেন্ট অ্যাকাউন্ট মানে ওই যে বললাম ওই যে খরচ বাড়তেছে, খরচ তো ইনকাম স্টেটমেন্টে দেখাইতে হয়, আর লায়াবিলিটিস দেখাইতে হয় ব্যালেন্স শিটে, বুঝতে পারছেন? জি স্যার। এটা আপনারা আরো বুঝবেন, এটা যখন আমরা করব প্র্যাকটিক্যালি করলে তখন বুঝবেন যে কোনটা ব্যালেন্স শিটে যাচ্ছে, কোনটা ইনকাম স্টেটমেন্ট আসতেছে, সেটা আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অ্যাডজাস্ট এন্ট্রিজ ফর প্রিপেমেন্টস, তাহলে আমরা অগ্রিমের জন্য আবার প্রথম ভাগ যেটা ছিল অগ্রিম, একটা কি অগ্রিম দুই প্রকার, একটা হলো আয়ের অগ্রিম, একটা হলো ব্যয়ের অগ্রিম, তাই না স্যার? প্রথমে আমি বলবো ব্যয়ের অগ্রিম এবং আয়ের অগ্রিম। ওকে দেখেন, অ্যাডজাস্টিং এন্ট্রি প্রিপেড এক্সপেন্স, প্রথমে হলো ব্যয়ের অগ্রিম, প্রথমটা কি ব্যয়ের অগ্রিম, অ্যাসেট, ইটস আনঅ্যাডজাস্টেড অ্যাসেট, ক্রেডিট অ্যাডজাস্টিং এন্ট্রি, এক্সপেন্স ডেবিট অ্যাডজাস্টিং এন্ট্রি। তার মানে হলো যখন প্রিপেড এক্সপেন্সটা এক্সপেন্সে পরিণত হয়ে যাবে তখন এটা খরচ হয়ে যাবে, তার মানে কি আপনার খরচ বাড়বে, তাহলে এটা ডেবিট করতে হবে, আর আমাদের কি হয়ে যাবে অ্যাসেটটা কমে যাবে, তাহলে এটা আমাদের ক্রেডিট করতে হবে। বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়? স্যার আবার বলেন। প্রিপেড এক্সপেন্সটা প্রথম কি আমি বলছিলাম অ্যাসেট না? জি স্যার। অ্যাসেট যখন আপনি মনে করেন আপনি 12 মাসের আপনি ইন্স্যুরেন্স পেমেন্ট দিয়ে দিচ্ছেন, এক মাস পরে আমি অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি, এক মাস পরে আমি অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি, তাহলে 12,000 টাকা থেকে আমার 1,000 টাকা কমে যাবে না? জি স্যার। তাই জন্য এই জন্য আমি অ্যাসেটটা কমে গেলে আমার কি অ্যাসেট কমে গেলে ডেবিট না ক্রেডিট হয় বলেন? ক্রেডিট হয়। দেখেন দ্য অ্যাসেটটা কি ক্রেডিট অ্যাডজাস্টিং এন্ট্রি আমাদেরকে অ্যাসেট থেকে কমে যাবে, আর এক্সপেন্সের ক্ষেত্রে খরচটা বেড়ে যাবে, কারণ যে আমি এক মাস পার হয়ে গেল ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে যাচ্ছে, তাহলে আমাদের খরচ বাড়লে ডেবিট হয় না ক্রেডিট হয় বলেন তো? ডেবিট। তাহলে দেখছেন ওই ডেবিট ক্রেডিটের রুলস সব জায়গায় অ্যাপ্লিকেবল, এখানেও অ্যাপ্লিকেবল, যেমন অ্যাসেট কম চলতেছে তাহলে আমি অ্যাসেটকে মাইনাস করব, আর আমার খরচ বাড়তেছে খরচটাকে প্লাস করব, তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেওয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? আবার দেখেন আনআর্নড রেভিনিউ কি লায়াবিলিটিস না? ওকে, তা লায়াবিলিটিসটা এখন আয়ে পরিণত হবে, তাহলে লায়াবিলিটিস মনে করেন সার্ভিসের এগেইনস্টে আপনি অগ্রিম নিয়েছিলেন মনে করেন 10,000 টাকা, 10,000 টাকা না সরি 12,000 টাকা, আপনার হিসাবে সুবিধা হবে, 12,000 টাকা আপনি অগ্রিম নিয়েছেন, আপনি মনে করছেন আমি 3 মাস পরে আমি সার্ভিসটা দিয়ে দিব, তাহলে আপনি অগ্রিম নিয়েছেন কত 12,000 টাকা, এখন 1 মাস পর বা 3 মাস হয়ে গেছে মনে করেন, 3 মাস পরে আপনার লায়াবিলিটিসটাকে তখন এটা কি বাড়বে না কমবে? বাড়বে। কেন লায়াবিলিটিস বাড়বে কেন? আপনার তো লায়াবিলিটিস আগে হয়েছিল, সেক্ষেত্রে আপনি লায়াবিলিটি হিসেবে ধরছিলেন এটা, তারপরে যখন আপনি সার্ভিসটা দিয়ে দিবেন তখন লায়াবিলিটিস বাড়বে না কমবে? না, সার্ভিস দিয়ে দিলে কমবে। রাইট, তাহলে লায়াবিলিটিস দেখেন আপনার কি হয়ে যাবে, কমে যাবে, লায়াবিলিটিস কমে গেলে কি হয় ডেবিট হয় নাকি? জি স্যার, উল্টা, অ্যাসেটের উল্টা। হ্যাঁ, লায়াবিলিটিস কমে গেলে ডেবিট হবে। আর কি আয় বাড়বে না? আয় হয়ে যাবে না এটা? হ্যাঁ, আয় হয়ে যাবে না, তখন এটা কি হবে আমাদের ক্রেডিট হবে। আয় বাড়লে কি হয় ক্রেডিট হয়। দেখেন রেভিনিউ, তাহলে আমাদের অ্যাডজাস্টিং আমাদের আয়টা বেড়ে যাবে। বুঝতে পারছেন?
তাহলে এটা হলো আমাদের প্রিপেমেন্টস বা অ্যাডজাস্টিং এন্ট্রি, যেটা আমরা বললাম, যেটা আমাদের অগ্রিমের ক্ষেত্রে, বুঝতে পারছেন? যেমন প্রিপেড এক্সপেন্সেস, প্রিপেড এক্সপেন্স কি, এক্সপেন্সেস পেইড ইন ক্যাশ এন্ড রেকর্ডেড অ্যাজ অ্যাসেট বিফোর দে আর ইউজড অর কনজিউম, যেটা অলরেডি আমি আলোচনা করেছি। প্রিপেড এক্সপেন্স এক্সপায়ার উইথ দ্য প্যাসেজ অফ টাইম থ্রু দ্য ইউজ এন্ড কনজাম্পশন, যেটা আমি আপনাদের বললাম যে প্রিপেড এক্সপেন্স এক্সপায়ার হয়ে যায় কিভাবে, আপনার ইউজ করার টাইম চলে যাবে, ইউজ করবেন বা কনজিউম করবেন, এটা আস্তে আস্তে কিছু হবে, এই এক্সপেন্সটা আপনাদের কি হয়ে যাবে, খরচে পরিণত হয়ে যাবে। এটা ইন্স্যুরেন্স হতে পারে, এটা যে কোনো খরচের অগ্রিমটাই আর কি। মনে করেন আপনি একটা কি করতেছেন, একটা আপনার অফিস, আপনি 12 মাসের অগ্রিম ভাড়া দিয়ে দিচ্ছেন আগে, পরবর্তীতে কি আপনার কি খরচ হবে, আপনি 1 বছরের জন্য আর কোনো খরচ হবে? আপনি 12 মাসের জন্য একসাথে 12,000 টাকা আপনি দিয়ে দিচ্ছেন, বুঝতে পারছেন? তাহলে আপনার কি অগ্রিম, খরচের অগ্রিম হলো না এটা? জি স্যার, খরচ হ্যাঁ। তাহলে যখন আপনার 1 মাস হয়ে যাবে, 1 মাস শেষ হয়ে যাবে, তখন আপনার 1 মাসের জন্য কত টাকা আপনি কাটা যাবে? 1,000 টাকা কাটা যাবে। জি স্যার তাহলে 1,000 টাকা কাটা যাবে মানে কি, আপনার অ্যাসেটটা, আপনি প্রিপেড এক্সপেন্স যেটা অ্যাসেট ছিল সেটা কমে যাবে 1,000 টাকা, মানে 12,000 টাকা জায়গায় এখানে 11,000 টাকা হবে। আর আপনার যে খরচ, তো আপনি এখন এই যে এখন হয়ে গেল 1 মাস হয়ে গেল, তার মানে 1 মাসের খরচ আপনি 1,000 টাকা দেখাবেন, মানে খরচ বাড়লো, তখন ওইটা আপনার ডেবিট হবে, বুঝতে পারছেন? জি স্যার। জি এটাই বলছে, প্রিপেড এক্সপেন্স এক্সপায়ার উইথ দ্য প্যাসেজ অফ টাইম থ্রু দ্য ইউজ এন্ড কনজাম্পশন। ওকে, এন্ড অ্যাসেট এক্সপেন্স অ্যাকাউন্ট রিলেশন এক্সিট উইথ দ্য প্রিপেড এক্সপেন্স, তার মানে কি অ্যাসেটটা কিসে পরিণত হয়ে যায়, খরচে পরিণত হয়ে যায়, সেটাই বলছে অ্যাসেট এক্সপেন্স। অ্যাসেটটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, খরচে পরিণত হয়ে যাচ্ছে। খরচে পরিণত হয়ে যাচ্ছে। প্রিপেড এক্সপেন্স প্রায়োর টু অ্যাডজাস্টমেন্ট, যখন আমরা অ্যাডজাস্টমেন্টের আগে অ্যাসেট আর ওভার স্টেটেড এন্ড এক্সপেন্স আর আন্ডার স্টেটেড, যখন আমরা অ্যাডজাস্টমেন্ট যদি না দিই তাহলে কি হইতো, তাহলে মনে করেন আপনি 12,000 টাকা আপনি দেখাতেন সম্পত্তি 1 মাস শেষ, কিন্তু আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছেন না, তাহলে আমাদের অ্যাসেটটা বেশি দেখানো হতো না যদি অ্যাডজাস্টমেন্ট যদি না দেখা দিতেন, জি স্যার। আর খরচ কি কম দেখানো হতো না জি যদি, স্যার। রাইট, এটাই বলছে অ্যাসেট আর ওভার স্টেটেড, অ্যাসেট বেশি দেখানো হবে, এক্সপেন্স আর আন্ডার এস্টিমেট, তার মানে স্টেটেড, সরি আন্ডার স্টেটেড, তার মানে খরচটা কম দেখানো হতো যদি আমি অ্যাডজাস্টমেন্ট না দেই। আর যখন অ্যাডজাস্টিং দিব তখন ডেবিট এক্সপেন্স অ্যাকাউন্ট, তখন আমি খরচটা অ্যাকাউন্ট ডেবিট করে দেবো আর অ্যাসেটটা কমিয়ে দিব, ক্রেডিট অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেট মানে কমে গেলে ক্রেডিট হবে, খরচ বাড়লে ডেবিট হবে। তাহলে কি হতো, তাহলে অ্যাডজাস্টমেন্ট দিলে তখন আমাদের আর এটা অ্যাসেট ওভার স্টেটেও হবে না, এক্সপেন্স আন্ডার স্টেটেও হবে না, বুঝতে পারছেন? এক্সাম্পল, প্রিপেড এক্সপেন্স ইনকার্ড সাপ্লাইজ, ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন, বুঝতে পারছেন? এটা প্রিপেড এক্সপেন্সেস ইনক্লুডেড সাপ্লাইজ হতে পারে আপনার, যেমন আপনার 1 বছরের সাপ্লাই আপনি কিনে ফেলছেন, 1 বছরের প্রিপেড ইন্স্যুরেন্স দিয়ে দিয়েছেন। আর ডেপ্রিসিয়েশন এটা কি জানেন, এটা হলো অবচয়। অবচয় নিয়ে কোনো ধারণা নেই আপনাদের মনে হয়? না স্যার। ওকে, আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। অবচয়টা কখন হয়, মনে করেন আপনি একটা ফার্নিচার কিনেছেন বা মেশিনারি কিনেছেন, মেশিনারি কথা চিন্তা করেন, এখন ওই মেশিনারির একটা এস্টিমেটেড লাইফ আছে, মানে প্রত্যেকটা মেশিন কি একটা আজীবনে চলবে এরকম কোনো কথা আছে? না স্যার। না। মনে করেন একটা মেশিন বা একটা কম্পিউটারই কিনেছেন, মনে করেন একটা কম্পিউটার একটা মেয়াদ আছে, আপনার 10 বছর বা 20 বছর, 20 বছর চলতে পারে। সে ফর এক্সাম্পল ওই কম্পিউটারের মেয়াদ হলো 10 বছর, 10 বছর পরে ওই কম্পিউটার ইউজেবল হবে না, বুঝতে পারছেন? 10 বছর পরে এটা কি হবে না, ইউজেবল হবে না। এখন তাহলে আমার যে 10 বছরের, সে ফর এক্সাম্পল আপনি 10 বছরের জন্য আপনি 1 লাখ টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেছেন, যেটার আয়ুষ্কাল হলো 10 বছর, তাহলে ওই এটা 10 বছর ধরে আপনাকে সার্ভিস দিবে, বুঝতে পারছেন? 1 লাখ টাকা 1 বছর পরে আপনার, তাইলে ওইটার দাম কি 1 লাখ টাকাই থাকবে 1 বছর পরে? না স্যার। 1 বছর পরে আপনি 10 লাখ টাকা থেকে আপনি যদি 1 লাখ টাকা, সরি 1 লাখ টাকা থেকে যদি আপনি 1 বছরে 10 বছর হয়, তাহলে 1 বছরের জন্য কত হবে, 10,000 টাকা জি স্যার, 10,000 টাকা আর কি। কমায় দেখাইতে হবে, ওই অ্যাসেট থেকে 10,000 টাকা কমায় দিতে হবে, অ্যাসেটের মূল্য 10,000 টাকা কমায় দিতে হবে, তার মানে 1 লাখ মাইনাস 10,000 কত, ওই অ্যাসেটের 1 বছর পরে ওই অ্যাসেটের মূল্য হবে 90,000 টাকা, বুঝতে পারছেন? ওইটাই হলো এটা কি বলা হয়, ডেপ্রিসিয়েশন বা
অবচয়, এটা সকল অ্যাসেটের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হতে পারে আপনার বিল্ডিং, এটা হতে পারে স্টেশনারি, সরি এটা হতে পারে মেশিনারিজ, ইকুইপমেন্ট, এটা হতে পারে ফার্নিচার। শুধুমাত্র একটা অ্যাসেটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না স্থায়ী সম্পত্তি, সেটা হলো ল্যান্ডের ক্ষেত্রে। বুঝতে পারছেন? জি ওই স্যার। ল্যান্ড ছাড়া বাকি যতগুলা অ্যাসেট আছে সবগুলোই আমাদের এরকম একটা আয়ুষ্কাল আছে, একটা এস্টিমেটেড লাইফ আছে। ওই লাইফের পরে ওইটা একটা মানে এটাকে বলে স্ক্র্যাপ হয়ে যায়, স্ক্র্যাপ বা আপনি বলে রেসিডুয়াল হয়ে যায়, মানে ওইটা আর ইউজেবল হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এটা আমরা ডিসকার্ড করি, ডিসকার্ড করে মানে সরিয়ে দিই, তারপরে আমরা একটা নতুন একটা অ্যাসেট রিপ্লেস করি। বুঝতে পারছেন? তার মানে এইটাই হলো আপনার, তাহলে কি ওই অ্যাসেটটা আস্তে আস্তে খরচে পরিণত হয়ে যাচ্ছে, তাহলে ওইটা প্রিপেড এক্সপেন্সের একটা এক্সাম্পল। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে। ওকে, এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছে, এক্সাম্পল আপনাদের রিয়েল এক্সাম্পল দিচ্ছে। দেখেন, October 31st inventory count reveal that 1000 of 2500 of supplies are still on hand। তার মানে কি অক্টোবর 31 তারিখে ইনভেন্টরি কাউন্ট করে দেখে যে কত টাকা আছে ইনভেন্টরি, 1000 টাকা। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? অফ 2500 অফ সাপ্লাইজ আর স্টিল অন হ্যান্ড, এবং হাতে এখনো 2500 টাকার সাপ্লাইজ আছে। বুঝতে পারছেন? মানে আপনার অক্টোবর 31 তারিখে দেখতেছে যে আপনার ইনভেন্টরি কাউন্ট কত টাকা, 1000 টাকা। অফ কত টাকা থেকে 2500 অফ সাপ্লাই স্টিল অন হ্যান্ড, এবং 2500 টাকা সাপ্লাই এখনো হাতে আছে। অন হ্যান্ড মানে কি এখনো হাতে আছে। আর আপনার ইনভেন্টরি কাউন্ট করেছে কত, 1000 টাকা না? জি স্যার। তার মানে কি আপনি 2500 টাকার আপনার অন হ্যান্ডে আছে, তাই না? তাহলে 2500 টাকা অন হয়ে যায়, তাহলে আমার খরচ হয়েছে কত? স্যার 1000। না, খরচ হয়েছে আপনার 1500 টাকা। 1500। মানে হলো 2500 টাকার ভিতরে আপনার 1000 টাকা আপনার এখনো দেখা যাচ্ছে, তাহলে আমার খরচ হয়েছে কত, 1500 টাকা। জি স্যার। তাহলে দেখেন অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, খরচ বেড়ে গেল, এটা কিন্তু আপনার কি দিতেছি আমরা, অ্যাডজাস্টিং দিচ্ছি। তাহলে অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট 1500, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 1500। তাহলে দেখেন 1500, তাহলে 2500 থেকে যদি আমি 1500 বাদ দিই তাহলে আমার থাকবে কত, 1000 টাকা। বুঝতে পারছেন? মানে যেটুকু খরচ হয়ে গেছে সেটুকু আমি আমি অ্যাডজাস্টিং দেব, যতটুকু আমার খরচ হয়ে গেছে। তাহলে আমার খরচ হয়েছে কত, 1500 টাকা। বুঝতে পারছেন? তাহলে আমার তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট 1500 আর অ্যাডভার্টাইজিং সাপ্লাইজ ক্রেডিট, তার মানে কি আমি খরচ হিসেবে দেখাবো আপনার এটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এটা আমি যখন করব পোস্টিং দিব বা আমি এটা যখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করব তখন এই খরচটা চলে যাব ইনকাম স্টেটমেন্টে খরচে যাইবে। আর এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 1500 এটা আপনার কি হয়ে যাবে, এটা আপনার অ্যাসেট হিসেবে কাউন্ট করা হবে। বুঝতে পারছেন? স্যার আবার একটু বলবেন? ওকে, দেখেন অ্যাডজাস্টমেন্টটা কি, October 31st মানে অক্টোবর 31 থেকে an inventory count reveal, ইনভেন্টরি গুণে দেখে যে এখানে এখন 1000 টাকার ইনভেন্টরি আছে। কত টাকার ভিতরে, 2500 টাকার ভিতরে। 2500 টাকার ভিতরে। মানে আমার প্রথমে ছিল আমার 2500 টাকা আমি ইনভেন্টরি কিনেছিলাম, সাপ্লাইজ কিনেছিলাম। বুঝতে পারছেন? এখন আমি সাপ্লাইজটা কাউন্ট করে দেখি আমার আর এখন আছে সাপ্লাইজ 1000 টাকা, মানে 2000 টাকা থেকে কমে 1000 টাকায় চলে আসছে। এখন আমার যতটুকু কমে গেছে ততটুকু আমি খরচ করে ফেলছি নরমালি, তাই না? কমলো কেন, আমি তো খরচ করছি দেখি তো কমে গেছে। আমি আবার আরো ইজি করে বলি, মনে করেন আপনি একটা মাসের জানুয়ারির 1 তারিখে আপনি 3000 আপনি মনে করেন 2500 টাকার আপনি সাপ্লাইজ কিনেছিলেন। বুঝতে পারছেন? জানুয়ারির 1 তারিখে, জানুয়ারির 31 তারিখে আপনি দেখেন আপনার সাপ্লাইসের পরিমাণ এখন 1000 টাকা হয়ে গেছে। কত, 2500 টাকার সাপ্লাই কিনছিলেন আর 31 তারিখে এসে দেখেন সাপ্লাইসটা 1000 টাকার হয়ে গেছে। তাহলে 1500 টাকা মাঝখানে গেলটা কোথায়? স্যার ওইটা তো আমার কি হইছে, কি বলেন স্যার, খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে, তাহলে ওই খরচেরটাই তাহলে আমি এখন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট দিলাম 1500 টাকা।
আর অ্যাডভার্টাইজিং সাপ্লাই দিলাম, খরচ মানে অ্যাসেট কমে যাবে 1500 টাকা। বুঝতে পারছেন? জি স্যার। এটুকুই, এটা আমরা পোস্টিং পরে দেখাবো, আগে জার্নালটা দেখেন, এটা একটা অ্যাড হয়ে গেল। তারপরে দেখেন অ্যাডজাস্ট এন্ট্রি ফর প্রিপেমেন্টস অফ ইন্স্যুরেন্স, ওটা আমরা সাপ্লাইস এর একটা এক্সাম্পল দেখলাম, মানে অগ্রিম। এখন আমরা দেখবো প্রিপেমেন্ট অফ ইন্স্যুরেন্স, যেটা অগ্রিম বীমাটা দেখবো। অক্টোবর 31 and analysis of the policy revealed that 50 of insurance expires each month। তার মানে হলো প্রতি মাসে 50 টাকা করে ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে যায় বা এটার মেয়াদ শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? প্রতি মাসে কয় টাকা করে মেয়াদ শেষ হয়ে যায়? 50 করে। তাহলে এই 50ই আমার প্রতি মাসের জন্য খরচ নাকি? জি স্যার। ওকে, তাহলে আমি তাহলে খরচ যতটুকু হয়েছে আমি ততটুকুর অ্যাডজাস্টমেন্ট দিব। তাহলে আমাদের কি হলো, খরচ হয়ে গেছে, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 50 আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 50। মানে আপনার সম্পত্তি কমে যাবে 50 টাকার, মানে আপনার প্রিপেড ইন্স্যুরেন্স কমে যাবে 50 টাকার, আর একটা খরচ বাড়বে 50 টাকা, কারণ এক্সপেন্স বাড়লে ডেবিট আর অ্যাসেট কমলে ক্রেডিট। বুঝতে পারছেন? জি স্যার। কারো যদি কোনো কনফিউশন থাকে এখনো বলতে পারেন। কনফিউশন নাই? ডেপ্রিসিয়েশন, এখন আমরা দেখবো যে আপনাদের একটু আগে আমি আলোচনা করলাম ডেপ্রিসিয়েশন বা অবচয়টা নিয়ে আলোচনা করছি, তাই না? ডেপ্রিসিয়েশন সবাই ক্লিয়ার নাকি নাকি এখনো কনফিউশন আছে? না স্যার, ক্লিয়ার। Okay, thank you. Depreciation টা কি? The allocation of cost of an asset to expense over its useful life in a rational and systematic manner. এটা হলো আপনার ডেপ্রিসিয়েশনের ডেফিনিশন, যেটা আমি কি বললাম যে অ্যালোকেশন অফ কস্ট অফ অ্যান অ্যাসেট, মানে আপনি যদি একটা অ্যাসেট 1 লাখ টাকা দিয়ে কিনে রাখেন, তাহলে ওইটা আমরা কি করব, অ্যাসেট টু এক্সপেন্স, অ্যাসেটটা আমরা কিসে কনভার্ট করব, এক্সপেন্সে, ওভার ইটস ইউজফুল লাইফ। আমি বললাম ওই 1 লাখ টাকা, ওই আমি বলছিলাম যে একটা কম্পিউটার 1 লাখ টাকা দিয়ে কেনা হয়েছে, এটার মেয়াদ কাল হলো 10 বছর, 10 বছর পরে এটা আর ইউজেবল হবে না। আচ্ছা, যেটা ইউজেবল হবে না সেটা কি আমার অ্যাসেট হবে? আমি বলছি যেটা আপনার প্রবাবল ফিউচার ইকোনমিক বেনিফিট দিবে সেটা আপনার অ্যাসেট। আপনি ওইটা 10 বছর পরে এটার থেকে আপনি ইকোনমিক বেনিফিট পাবেন না, সেজন্য এটা আপনার অ্যাসেট হিসাবে কাউন্ট আর হবে না। ইন এ রেশনাল এন্ড সিস্টেমেটিক, রেশনাল হলো আপনার একটা বুদ্ধিদীপ্ত, বা এটা আপনাকে একটা জাজমেন্টাল থাকতে হবে, যে আমি ইচ্ছা করে আমি 1 লাখ টাকা, ধরেন 1 লাখ টাকায় প্রথমে আমি দেখালাম 20,000 টাকা, পরের মাসে আমি 30,000 টাকা, আমার ইচ্ছা হলো আর ওইরকম করে আমি খরচ দেখালাম, তাইলে হবে না। এটা একটা জাজমেন্টাল থাকতে হবে, বুঝতে পারছেন? এই জন্য এটা রেশনাল এবং সিস্টেমেটিক, একদম কিটা হবে একটা সিস্টেমেটিক ওয়ে। যে আমি বললাম 1,000 10,000 যদি 1 লাখ টাকাও যদি আমি কিনি যে 10 বছরের জন্য, তাহলে 10,000 10,000 10,000 করে এটা আমাদের শেষ করতে হবে। এই জন্য এটাকে বলা হয় সিস্টেমেটিক ম্যানার। যেমন ইকুইপমেন্ট অর বিল্ডিং ভিউড অ্যাজ এ লং টার্ম পেমেন্ট অফ সার্ভিস, তার মানে কি আপনি যে একটা অগ্রিম একটা ইকুইপমেন্ট কিনলেন বা মেশিনারি কিনলেন, তাহলে এটা আপনার অগ্রিম কিনা হলো না, আপনি অ্যাসেটটা, আপনি এটা অ্যাসেট না, আপনি অগ্রিম 10,000 টাকা দিয়ে একটা কিনলে পরে এটা আপনার সার্ভিস পেতে থাকবেন আপনার ওইতে, এই জন্য এটাকে, বা বিল্ডিং একটা কিনলেন তখন সেক্ষেত্রে আপনি অগ্রিম পেলে এটা সার্ভিসটা পাবেন আপনি পরবর্তী 10 বছর বা 20 বছর, যেটা বা 100 বছরও হতে পারে, এটা কোনো সমস্যা নাই, এটা মেয়াদ। সো এটা হলো কি ভিউ অ্যাজ এ লং টার্ম প্রিপেমেন্ট অফ সার্ভিস allocated in the same manner as other prepaid expense, এবং আদার অন্য প্রিপেড যে এক্সপেন্স আছে, যেমন আমরা দেখালাম সাপ্লাইজ বা প্রিপেড ইন্স্যুরেন্স, এরকম করেও আমরা এগুলা দেখাবো। দেখেন কি হচ্ছে, depreciation is an estimated rather than a factual measurement of the cost that has expired। এটা এস্টিমেটেড করা হয়, এস্টিমেটেড করা হয় মানে হলো এটাকে নির্ধারণ করা হয়, মানে আমাদের একটা অ্যাকাউন্টেন্টরা তাদের একটা এটা নির্ধারণ করে, এটা কোনো না, রাদার দেন এ ফ্যাকচুয়াল মেজারমেন্ট। মানে এই এখন দেখেন একটা অ্যাসেটের বললাম আপনার 10 বছর ইউজ করব, এটা আমার ওইটা অ্যাসেট যারা ম্যানুফ্যাকচারার তারা এটা বলে দিবে আসলে এটা কত বছর ইউজ করা যায়। যেমন আপনি একটা মোবাইল ইউজ করেন, মোবাইলে একটা মেয়াদ আছে না? জি স্যার। মোবাইলে তো মেয়াদ আছে নাকি? মোবাইলের টাচেরও মেয়াদ আছে, আপনি কতবার টাচ করতে পারবেন সেটা একটা মেয়াদ দিয়ে দিছে না? জি স্যার। দেখেন একটা সময় দেখবেন আপনার ওই টাচ কাজ করবে না, বা আপনার ওই র্যাম কাজ করবে না, বা আপনার প্রসেসর স্লো। দিয়ে দেন স্যার যে এটু আর পড়ার চান্স নিবে না। হ্যাঁ, দেখছেন? তার মানে কি এরকম প্রত্যেকটা অ্যাসেটও এরকম। আপনার মনে করেন আপনি একটা মেশিন কিনলেন, সে ফর এক্সাম্পল আপনি একটা কার কিনছেন,
একটা গাড়ি কিনছেন, এই গাড়ি কি আপনাকে আজীবন সার্ভিস দিয়ে দিবে? না স্যার। গাড়ি যত চালাবেন গাড়ি তত হয়ে যাবে, মানে নিঃশেষ হয়ে যাবে, মানে এটার ডেপ্রিসিয়েশন তত বেশি হবে। বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করবে আপনি কত কিলোমিটার চালাচ্ছেন, এটা কত কিলোমিটার চলবে সেটাও কিন্তু ওই গাড়ির একটা মেয়াদ আছে, মানে কত কিলোমিটার এটা লাইফ টাইম চলবে। বুঝতে পারছেন? জি স্যার। এরকম করে একটা বিল্ডিং কত বছর এটা আয়ুষ্কাল, 100 বছর হতে পারে বা 100 বছরের বেশি হতে পারে। যদি আপনার যদি ইঞ্জিনিয়ারিং বলে যে এটা 100 বছরের বেশি হবে, তাহলে এটা আমরা 100 বছরের উপর বেশি করব। আর যদি বলে না এটা আমার 100 বছরের নিঃশেষ হয়ে যাবে, যেমন এমন মেশিনারিজ, আপনি একটা মেশিন দিয়ে কতগুলা প্রোডাকশন করতে পারবেন, ওই মেশিনেরও আপনার কি আছে, এস্টিমেটেড লাইফ আছে। এই জন্য আমরা বলি এটা ইস্টিমেট করা। এটা এই জন্য এটা কি বলতেছে, ইস্টিমেটেড করা। বুঝতে পারছেন? rather than factual measurement of the cost of the expire. ওকে, রেকর্ডিং ডেপ্রিসিয়েশন, আমরা ডেপ্রিসিয়েশনটা আমরা কিভাবে করব, ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। তার মানে আমরা খরচ কোনটা দেখাবো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটাকে বলা হয় অবচয় খরচ, ডেপ্রিসিয়েশন। আর ক্রেডিট করব কি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হলো ওই যে আমরা দেখতে বললাম যে 1 বছর পরে এইটার খরচ আপনার 10,000 টাকা হয়ে যাবে, আমি খরচ দেখাচ্ছি 10,000 টাকা। আর এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ওই টাকাটা আমি এখন সরায় দেখাচ্ছি, ওইটা আমার একটা ফান্ড ক্রিয়েট হয়েছে, ওই টাকাটা আমাদের কি হবে, একটা ফান্ডে চলে যাবে। মানে ওই টাকাটা, আপনি তো অ্যাসেটের দাম তো কমে যাচ্ছে, আমি ওই অ্যাসেটটাও আমি ক্রেডিট করতে পারি, ওই অ্যাসেটটাও আমি ক্রেডিট করতে পারি, অথবা নতুন আমাদের যে আধুনিক যে নিয়ম সেটাকে আমরা বলি একটা লায়াবিলিটিস ক্রিয়েট করা, সেটাকে বলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, মানে কন্ট্রা অ্যাসেট। মানে ওই অ্যাসেটের টাকাটা আমরা একটা ফান্ডে যাই, মনে করেন আমি যদি 10,000 টাকা খরচ হিসেবে দেখাই, আর 10,000 টাকা আমি ওই খরচ অ্যাসেটের দামটা যদি আমি একটা ফান্ডে রাখি, তাহলে দেখবেন 10 বছর পরে আমরা 1 লাখ টাকা ওই ফান্ড থেকে আবার পাবো। বুঝতে পারছেন? তাহলে ওই 1 লাখ টাকা দিয়ে আমি আবার একটা নতুন অ্যাসেট রিপ্লেস করতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য এটাকে বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বা কন্ট্রা অ্যাসেট। আমরা নরমালি যেটা এভাবে করা যায়, যেটা আপনার অ্যাসেট দাম কমতেছে, যেমন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, খরচ দেখা দিলেন, আর মনে করেন আপনার মেশিনারিজ ক্রেডিট, অথবা আপনার ফার্নিচার ক্রেডিট, অথবা আপনার ল্যান্ডের, সরি ল্যান্ড না, বিল্ডিং ক্রেডিট, তাহলে আমার কি সম্পত্তি কমে যাচ্ছে, জন্য আমি এটা ক্রেডিট করে দিচ্ছি, এটাও হয়। অথবা যে আধুনিক যে নিয়মটা সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, খরচ দেখানোর সাথে সাথে আমরা ওই ল্যান্ড বা ওইটার এগেনস্টে আমরা একটা ফান্ড ক্রিয়েট করি, সেটাকে বলা হয় অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা একটা লায়াবিলিটিস বা কন্ট্রা অ্যাসেট, একটা অ্যাকাউন্ট। কন্ট্রাস্ট মানে অ্যাসেটের বিপরীত, মানে এই টাকাটা পরবর্তী আমাদের ফান্ডের থেকে যাবে, এই টাকাটা আমরা ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? এটা আপনারা যখন আমরা ই করব, যখন আমরা অ্যাডজাস্টিং দিব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। মানে এটা এভাবেই নিয়মটা এভাবেই করতে হয়। দেখেন ডেপ্রিসিয়েশনকে ব্যালেন্স শিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ অফসেটিং এগেইনস্ট দ্য অ্যাসেট অ্যাকাউন্ট, মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ অফসেট এগেইনস্ট দ্য অ্যাসেট অ্যাকাউন্ট। মানে যে অ্যাসেট অ্যাকাউন্ট বললাম না, যে অ্যাসেটটা আস্তে আস্তে দাম কমে যাবে, ওই যে মনে করেন 1 লাখ টাকা একটা অ্যাসেট, 10 বছর যদি 10,000 10,000 10,000 10,000 করি, 10 বছর পরে আপনার এই অ্যাসেট আর কি করবে, থাকবে না, কিন্তু ওই অ্যাসেটে থাকবে না, কিন্তু ওই অ্যাসেটের এগেইনস্টে আরো 10 লাখ টাকা 1 লাখ টাকা আমাদের আমাদের একটা কি করবে, একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নামে একটা লায়াবিলিটি ক্রিয়েট হবে, যেটা অ্যাসেটটা নিঃশেষ হয়ে যাবে, মানে অ্যাসেটটা আর থাকবে না। বুঝতে পারছেন? ওই অ্যাসেটটা আর হিসেবে থাকবে না ব্যালেন্স শিটে। বুক ভ্যালু কি, ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ এনি ডেপ্রিসিয়েবল অ্যাসেট এন্ড ইটস রিলেটেড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ দা বুক ভ্যালু অফ দ্য অ্যাসেট নট দ্য মার্কেট। বুক ভ্যালু হলো, মনে করেন আপনার অ্যাসেটের মূল্য হলো 1 লাখ টাকা, 1 বছর পরে ওই অ্যাসেটের মূল্য কত হবে? 1 লাখ টাকা থেকে আমার 10,000 টাকা বাদ দিতে হবে, তাই না? জি স্যার। 10,000 টাকা বাদ দিলে আমার থাকবে কত, 90,000 টাকা। তাহলে 1 বছর পরে ওই অ্যাসেটের বুক ভ্যালু হবে 90,000 টাকা। 2 বছর পরে আমি যদি 10,000 10,000 20,000 টাকা আমি ওই অ্যাসেট মানে ডেপ্রিসিয়েশন হিসেবে খরচ হিসেবে দেখাই, তাহলে আমার ওই 1 লাখ মাইনাস 20,000, তাহলে কত থাকবে, 80,000। ওইটা বুক ভ্যালু হবে 80,000 টাকা। তো এটা এইভাবে করতে করতে বুক ভ্যালু একসময় 0 হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। অ্যাডজাস্টমেন্ট কিভাবে করব, আমরা এই যে বললাম অ্যাডজাস্টমেন্ট করেন, এই যে একটা এক্সাম্পল দিয়েছে এখানে, অক্টোবর 31 ডেপ্রিসিয়েশন অন দ্য অফিস ইকুইপমেন্ট ইজ এস্টিমেটেড টু বি 480 a year,
অক্টোবর 31 তারিখে একটা অফিস ইকুইপমেন্ট মানে একটা অফিসের যন্ত্রপাতির এটা কত দাম ছিল 480 এই ইয়ার অর 400 পার মান্থ। তার মানে হলো অক্টোবর ডেপ্রিসিয়েশন অন দ্য অফিস ইকুইপমেন্ট ইজ এস্টিমেটেড টু বি 480 ইয়ার। মানে হলো অফিস ইকুইপমেন্টের ওরা ডাইরেক্ট ডেপ্রিসিয়েশন দিয়ে দিছে বা অবচয় কত টাকা খরচ করে অবচয় হয়েছে প্রতি বছর 480 টাকা করে ধরতেছে। কত টাকা ধরতেছে আপনার অবচয়টা 480 বা 480 এ ইয়ার। হ্যাঁ যদি 480 এক বছরের ডেপ্রিসিয়েশন হয় তাহলে এক মাসের জন্য কত হবে 40 টাকা বলেন 12 দিয়ে ভাগ করেন, 12 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হলো এক মাসে। তাহলে আমি এক মাস পরে অ্যাডজাস্টমেন্টটা করতেছি। আপনি কিন্তু এটা খেয়াল করতে হবে আমি কয় মাস পরে অ্যাডজাস্টমেন্ট করতেছি। যদি এক মাস করি এক মাস পরে করি তাহলে আমাদের এক মাসের খরচটা দেখাইতে হবে। যদি 2 মাস পরে করি 2 মাসের খরচ দেখাইতে হবে। 4 মাস পরে করি 4 মাসের খরচ করে দিতে হবে। 6 মাস পরে করলে 6 মাসের, এক বছর পরে করলে পুরো বছরটাই দেখাইতে হবে। বুঝতে পারছেন? তো এটা মাথায় রাখতে হবে আমি আসলে কতদিন পরে অ্যাডজাস্টমেন্টটা দিচ্ছি। আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট দিচ্ছি এক মাস পরে। এই জন্য দেখেন 480 কে আমরা 12 দিয়ে ভাগ করে 40 টাকা $40 পার মান্থ বের করছি। তার মানে $40 পার মান্থ। তাহলে কি হবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 40 আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট দেখছেন এখানে দেখছেন অফিস ইকুইপমেন্ট ক্রেডিট 40,000 মানে আমার অফিস ইকুইপমেন্ট কমে গেল কত 40 টাকা আর আমার খরচ বাড়লো 40 টাকা। এটাও একটা প্রিপেমেন্টের একটা এক্সাম্পল। বুঝতে পারছেন? জি স্যার মানে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিকজ আপনারা অ্যাকাউন্টিং এর আগে করেননি তো এগুলো নতুন তো একেবারে সেক্ষেত্রে একটু টাফ মনে হতে পারে। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে প্র্যাকটিস করতে হবে। আমার সমস্যা নয় আপনি আগে কেবল 1 নাম্বার ক্লাস তো আরো আস্তে আস্তে আপনারা আরো বেশি হবে ক্লিয়ার হবেন। আমি একটা ম্যাথ যখন ক্লিয়ারলি করাবো তখন এগুলা কনসেপ্টে ক্লিয়ার। এখন আমি থিওরিটিক্যাল দেখাচ্ছি যে এটা কি হবে কখন কি হবে ডেবিট হবে কখন ক্রেডিট হবে, যখন একটা ম্যাথ করাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। বুঝতে পারছেন? আপাতত এগুলা জেনে রাখেন যে এটা হলে এটা হয় এটা হলে এটা হচ্ছে মানে জিনিসটা মানে আইডিয়াটা রাখতে হবে আর কি। বুঝতে পারছেন? স্যার এটাই স্যার আমাদের মানে এইগুলো হাতে কলমে না করা পর্যন্ত মানে স্যার পুরোটা ক্লিয়ার হবে না। ক্লিয়ার হবে না। রাইট আপাতত এতটুকু পর্যন্ত। এইটা হলো আমাদের প্রিপেমেন্ট শেষ। তার মানে আমরা প্রিপেমেন্টের কয়টা দেখলাম, একটা দেখলাম প্রিপেমেন্টের কি দেখলাম অগ্রিমটা দিলাম তাই না, অগ্রিমের ব্যয়ের অগ্রিম দিলাম, ব্যয়ের অগ্রিম দিলাম যেমন আপনার সাপ্লাইজ তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স তারপরে আমার যে অ্যাসেটের ব্যয় দেখাচ্ছি প্রিপেমেন্টস এর। তাহলে আমরা কি দিলাম প্রিপেমেন্টস এর একটা কি একটা হলো ব্যয়ের অগ্রিম আর একটা কি ছিল আপনার আয়ের অগ্রিম তাই না। জি স্যার এতক্ষণ আমরা কি দেখলাম বলেন তো ব্যয়ের অগ্রিমটা দেখলাম না। বুঝতেছে? এতক্ষণ আমরা কি দেখলাম ব্যয়ের অগ্রিম স্যার ব্যয়ের অগ্রিম গুলা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন সেটা দেখলাম। এখন আমি দেখব আয়ের অগ্রিম। বুঝতে পারছেন? যেমন ব্যয়ের অগ্রিমটা কি অ্যাসেট, অ্যাসেট থেকে আমরা এক্সপেন্সে পরিণত করলাম। আর আয়ের অগ্রিমটা কি লায়াবিলিটিস। রাইট লায়াবিলিটিসটা কিসে পরিণত হবে রেভিনিউ। রাইট ওকে রাইট ভেরি গুড। তাহলে দেখেন এখন আমরা দেখবো ব্যয়ের অগ্রিম দেখলাম, এখন দেখবো আয়ের অগ্রিম। unearned revenue revenues received and recorded as liability before they are earned. Unearned revenue কি earned by rendering a service to a customer. A liability revenue account relationship exit unearned revenue মানে লায়াবিলিটিটা পরে রেভিনিউতে কনভার্ট হবে জন্য এটা বলছে লায়াবিলিটি রেভিনিউ অ্যাকাউন্ট রিলেশনশিপ। বুঝতে পারছেন? prior to adjustment যদি আমরা অ্যাডজাস্টমেন্ট না দেই মানে অ্যাডজাস্টমেন্টের আগে কি হবে লায়াবিলিটিস আর ওভারস্টেটেড মানে লায়াবিলিটিস বেশি দেখানো হবে রেভিনিউ আন্ডার স্টেটেড আর রেভিনিউটা কম দেখানো হবে। সে ফর এক্সাম্পল মনে করেন আপনার কি হয়েছে আপনি অগ্রিম টাকা আপনি রিসিভ করছেন কিন্তু আপনার অগ্রিম টাকা রিসিভ করছেন যখন আপনার আয়টা হয়ে যাবে তখন কিন্তু ওই অগ্রিম আর অগ্রিম লায়াবিলিটিস থাকবে না, কিসে পরিণত হয়ে যাবে আয়ে পরিণত হয়ে যাবে। আর যদি আপনি এটা না দেন তাহলে লায়াবিলিটি বেশি দেখানো হবে আর আয় কি কম দেখানো হবে। বুঝতে পারছেন? জি স্যার ওকে। আর অ্যাডজাস্টিং এন্ট্রি কি হবে ডেবিট টু লায়াবিলিটি অ্যাকাউন্ট। আমরা যখন লায়াবিলিটি অ্যাকাউন্টটাকে ডেবিট করব মানে কারণ কি আমার লায়াবিলিটি কমে যাচ্ছে, লায়াবিলিটি কমে গেলে কি হয় ডেবিট আর রেভিনিউ অ্যাকাউন্ট ক্রেডিট করব মানে আয় বাড়তেছে, আয় বাড়লে কি হয় ক্রেডিট। বুঝতে পারছেন? এক্সাম্পল রেন্ট ম্যাগাজিন সাবস্ক্রিপশন কাস্টমার ডিপোজিট ফর ফিউচার সার্ভিস। তার মানে এটা এত ই নয় আপনি সার্ভিস দেওয়ার আগেই যে টাকাটা পাচ্ছেন সেটাই আপনার কি হবে আনআর্ন রেভিনিউ। বুঝতে পারছেন?
এটা অ্যাডজাস্টমেন্ট একটাই হবে। দেখেন সে ফর এক্সাম্পল দেখেন অক্টোবর 31 অ্যানালাইসিস রিভিল দ্যাট 1200 অফ ইন ফিস, দ্যাট মিন্স 400 ক্যাশ হ্যাজ বিন আর্ন ইন অক্টোবর। কি বলছে? অ্যানালাইসিস রিভিল দ্যাট 1200 ইন ফিস, কি বলছে? অক্টোবর 31 অ্যানালাইসিস রিভিল দ্যাট of 1000 মানে 1200 in fees 400 has been earned in October. ও এটা বলছে 1200 টাকার ভিতরে আপনি 400 টাকা আপনি সার্ভিস দিয়ে দিয়েছেন, মানে আর্ন হয়েছে মানে কি আপনি আপনার আগে আপনি রিসিভ করেছেন 1200 টাকা, বুঝতে পারছেন? আপনার 1200 টাকা কি ছিল? আর্ন রেভিনিউ। এই 1200 টাকার ভিতরে আপনি 400 টাকা কি করছেন? আর্ন করছি স্যার, মানে লাইব্রেরি কমে গেছে। রাইট, ভেরি গুড, লাইবিলিটি কমে গেছে, তার মানে আর্ন করছে মানে আপনি সার্ভিসটা আর্ন কল করবেন, সার্ভিস না দিলে কি আর আর্ন হয়? না স্যার, তাহলে লাইব্রেরি আর কি থেকে যাবে স্যার। রাইট, লাইব্রেরিজ থেকে যাবে, কিন্তু আপনার কি আয়ে কনভার্ট হবে 400 টাকা, আর লাইব্রেরিজ থেকে 1200 থেকে 400 টাকা কমে যাবে কত? 800 টাকা এখনো লাইব্রেরিজ থাকবে, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা কি করব? আর্নার রেভিনিউ ডেবিট করব 400। কেন? কারণ আমি আর্নার রেভিনিউ দেখেন 1200 টাকা ছিল আর আমি সার্ভিস দিয়ে দিছি 400 টাকার, তাহলে আমার কি 400 টাকা যখন আর্নার, এটা ছিল ক্রেডিট ব্যালেন্স ছিল 1200 টাকা, যখন আর্নার রেভিনিউ 400 করব তখন এই ক্রেডিট থেকে যখন ডেবিট হবে 400, তাহলে থাকবে কত? 800 টাকা এখনো ক্রেডিট ব্যালেন্স, আর সার্ভিস রেভিনিউ 400 টাকা আরো অ্যাড হবে ক্রেডিট, বুঝতে পারছেন? জি স্যার। সবাই কি বুঝতেছেন নাকি? একটু বলেন। জি স্যার। ওকে, শেষ। তাহলে আমাদের যেটা শেষ হলো আজকে, এটা মাথায় রাখবেন, আমাদের আজকে শেষ হলো প্রিপেমেন্টস, অগ্রিমটা শেষ হলো। আমরা ব্যয়ের প্রিপেমেন্টসও দেখলাম, আয়ের প্রিপেমেন্টসও দেখা হইতেছে, বুঝতে পারছেন? আজকে আমি আর বাড়াবো না, কারণ এটা অনেক হয়ে গেছে, এটা আপনার বাসায় আবার দেখেন। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো অ্যাকুরালসের, যে আয়ের বকেয়া আর ব্যয়ের বকেয়াটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এই যে 26 নাম্বার স্লাইড এই পর্যন্ত আপনারা বাসায় দেখবেন। 26 নাম্বার স্লাইডের পর থেকে আমরা নেক্সট ক্লাসে শুরু করব, বুঝতে পারছেন? বাসায় হ্যাঁ বলেন। আগামী ক্লাসে কি সিটি নেবেন? রাইট, আগামী ক্লাসে একটা সিটি হবে। স্যার এটা কি আমাদের ম্যাথ থাকবে সবগুলা নাকি এমসিকিউ দিবেন? সব ম্যাথ, কোনো এমসিকিউ না। সব স্যার math। স্যার এগুলাই তো দিবেন, একটা ম্যাথ করিয়েছিলেন যে ওইটা না? রাইট রাইট, ওই ম্যাথটা আগে জার্নাল করবেন, তারপরে জার্নাল লেজারে পোস্টিং দিবেন, তারপর ট্রায়াল ব্যালেন্স করবেন। ওকে স্যার। তাহলে কিন্তু আজকে আমরা কি করলাম? আজকে আমরা প্রি পেমেন্ট শেষ করলাম, তার মানে এটা আমরা জাস্ট মানে কিভাবে করবেন সেটা শিখাচ্ছি। তারপরে আমরা কি করব? অ্যাকুরালস যাব, অ্যাকুরালস করার পরে আপনাদের একটা ফুল ম্যাথ করে দেখাবো যে পরীক্ষা আসলে কিরকম করে হয়, বুঝতে পারছেন? তাহলে দেখবেন আপনাদের ধারণা হয়ে এসে করবে, তাহলে আর তো কঠিন মনে হবে না, বুঝছেন? জি স্যার। ওকে, রেকর্ড অফ করে দেবো। ওকে, রেকর্ড অফ করে দেন, আজকে এই পর্যন্তই।